কলকাতা থেকে চেন্নাই আসার গল্প এর আগের পর্বেই তুলে ধরেছি আপনাদের সামনে। এই পর্বে আপনাদের দেখাবো সকালের চেন্নাইয়ের মেরিনা বিচ, সেই সঙ্গে চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে মেরিনা বিচ কীভাবে যাবেন, চেন্নাই সেন্ট্রাল থেকে চেন্নাই এগমোর স্টেশনের রাস্তা, চেন্নাই সেন্ট্রালে কোথায় ফ্রেশ হবেন, কোথায় লাগেজ রাখবেন এবং সর্বশেষে রামেশ্বরম সড়ক পথে কীভাবে যাবেন এবং রামেশ্বরমের সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম কেমন এবং তার খাবার দাবারই বা কেমন। যখন আমাদের ট্রেন সকালে চেন্নাই এসে পৌঁছালো তখন ঘড়ির কাঁটা প্রায় 3:30 ঘর ছুঁয়েছে। তড়িঘড়ি আমরা চললাম ফ্রেশ হতে, কারণ ফ্রেশ হয়ে ছুটবো মেরিনা বিচে সানরাইজ দেখার উদ্দেশ্যে। এই সামনেই আছে 5 আর 6 নম্বর প্ল্যাটফর্ম, আর এর ঠিক এই সাইডেই এই যে লিফট, আর লিফটে উঠেই জাস্ট বাঁদিকে দেখবেন একজন সিকিউরিটি বসে রয়েছে। সে আপনার পিএনআরটা চাইবে, পিএনআর নাম্বার দিয়ে দেবেন। আর ওখানে মহিলাদের জন্য আর পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়েটিং রুম রয়েছে, যেখানে কি আপনারা ফ্রেশ হতে পারবেন। ফ্রেশ হয়ে লোকরুমে আপনাদের ব্যাগপত্র রেখে আরামসে সারাদিন ঘুরুন। বিকেলবেলা আসুন, এসে ক্লোকরুম থেকে ব্যাগপত্র কালেকশন করুন, করে বেরিয়ে যান রামেশ্বরমের উদ্দেশ্যে। তো উপরে আমি ভিডিও করতাম, কিন্তু ওখানে যে সিকিউরিটি রয়েছে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আমি তো সিকিউরিটি, আমি বলতে পারবো না, আপনি এনকোয়ারিতে গিয়ে খোঁজ নিন। এবারে আপনারা প্রত্যেকেই জানেন যে রেল প্রিমিসেসে ভিডিও করা একটুখানি প্রবলেম। তো এনকোয়ারিতে খোঁজ নিতে গেলে সে এখানে হয়তো বলবে যে না, ভিডিও করা যাবে না, সেই কারণে আমি উপরে ভিডিও করলাম না। উপরে গিয়ে কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর ওখানে কিন্তু পুরোপুরি ফ্রিতে। তো ফ্রিতে এত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চট করে পাওয়া যায় না। তো যাই হোক, এবার আমরা যাব মেরিনা বিচের উদ্দেশ্যে। তবে মেরিনা বিচে যাওয়ার আগে আমাদের লাগেজগুলোর একটা গতি করার দরকার ছিল, আর তাই সমস্ত লাগেজপত্র নিয়ে চললাম ক্লোক রুমের দিকে। এই হচ্ছে ক্লোক রুম, আর এই ক্লোক রুমে ব্যাগ রাখার জন্য কিন্তু আপনাকে আরপিএফ এর কাছ থেকে আপনার ব্যাগ স্ক্যানিং করে আনতে হবে, যে ব্যাগের ভিতরে কোনো আনইউজুয়াল কিছু নাই। তো স্ক্যান করে আসতে হবে, আরপিএফ আপনার ট্যাগ লাগিয়ে দেবে। আর তার থেকেও ভালো হয় আপনারা কিন্তু প্রত্যেকটা ব্যাগের জন্য আলাদা আলাদা করে লক নিয়ে আসবেন, কেননা লক থাকলে এরা কোনো রকম কোনো প্রবলেম করে না, কিন্তু লক না থাকলে এরা বিভিন্ন রকম প্রবলেম করে। আর 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে জাস্ট বাঁদিকে ঘুরলেই আপনারা এই ক্লোক রুমটা পেয়ে যাবেন। তো এই ক্লোক রুমে ব্যাগ রেখেই কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবেন। চেন্নাই সেন্ট্রালের পাশেই পার্ক স্টেশন বন্ধ থাকায় আমাদের মেট্রোর শরণাপন্ন হতে হলো। চেন্নাই সেন্ট্রাল থেকে মেট্রোর একটা লাইন গেছে গভর্নমেন্ট স্টেট হয়ে এয়ারপোর্ট এবং অন্য লাইনটি গেছে চেন্নাই এগমোর হয়ে সেন্ট থমাস। আর মেরিনা বিচ যাওয়ার জন্য আমাদের নামতে হবে গভর্নমেন্ট স্টেট স্টেশনে। গভর্নমেন্ট স্টেট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে জাস্ট কিছুটা হাঁটা পথই হচ্ছে মেরিনা বিচ। গুগল আমাদের বলেছিল কিছুটা হাঁটা পথ, তবে এই কিছুটা যে এতটা সেটা কে জানতো। মেট্রো স্টেশন গভর্নমেন্ট স্টেট থেকে চেন্নাই মেরিনা বিচ কিন্তু বেশ অনেকটা দূর। তো আপনাদেরকে সাজেস্ট করবো যে না হেঁটে বাসে করে আসাটাই বেটার হবে, কেননা বেশ অনেকটা দূর। গুগল কিন্তু দেখাচ্ছে মাত্র 2 কিলোমিটারের মতো, কিন্তু আমার মনে হচ্ছে আরও বেশি দূর। আর আমার ঠিক সামনেই আছে হচ্ছে চিপক স্টেডিয়াম। গভর্নমেন্ট স্টেট থেকে মেরিনা বিচ যাওয়ার জন্য কিন্তু প্রচুর বাস সকালে চলে, আর তার ভাড়াও খুব একটা বেশি নয়। তবে আমরা ভেবেছিলাম আমরা হেঁটেই মেরিনা বিচ যাব, আর এই চিপক স্টেডিয়ামের পাশেই আছে মেরিনা বিচ। অবশেষে আসলাম মেরিনা বিচে। অ্যাকচুয়ালি বেশ অনেকটাই কিন্তু রাস্তা, তো আপনারা যদি হাঁটতে পারেন তাহলে তো ভালো, কি কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে না হাঁটাটা একটুখানি প্রবলেম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসে করে চলে আসতে পারেন। আর আমাদের সামনেই আছে হচ্ছে মেরিনা বিচ। তবে বাঙালির মন তো মেরিনা বিচ আর পুরীর বিচের মধ্যে চটজলদি কোনো পার্থক্য করতে পারলাম না। আমি বরাবর শুনে এসেছিলাম মেরিনা বিচ নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বিচে গিয়ে দেখি এই বিচের এক অন্য রূপ। এক ভদ্রলোক সকালের প্রাকৃতিক ডাকে সাড়া দিচ্ছে এই মেরিনা বিচে বসেই, তাই আর বিচে বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করলো না। তবে চলে আসার পথে দেখি একজন জাল দিয়ে মাছ ধরছে। কি মাছ দেখার জন্য বাঙালি তো চিরকাল আগ্রহী।
বসে আছি মেরিনা বিচের সামনে, আর এখানে মেট্রোর কাজ চলছে, যার জন্য কিন্তু খাবারের দোকান একদমই কোথাও পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে যখনই বাইরে কোথাও আসবেন, মানে অচেনা জায়গায় কোথাও আসবেন, তখন কিন্তু অবশ্যই শুকনো খাবার নিয়ে আসবেন। আমাদের এখন এই বিস্কুট দিয়েই কাজ চালাতে হচ্ছে, কেননা কোথাও কোনো দোকান পাচ্ছি না, রেস্টুরেন্ট পাচ্ছি না। আর রেস্টুরেন্ট যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে অনেকটা দূরে। তো যাই হোক, এখন কি করা যাবে, এই শুকনো খাবার দিয়ে কাজ চালাতে হবে। তাই আর যাই হোক না কেন, যখনই দূরে কোথাও ঘুরতে যাবেন বা অচেনা জায়গায় মেনলি ঘুরতে যাবেন, তখন কিন্তু অবশ্যই কিছুটা পরিমাণে শুকনো খাবার রেখে দেবেন। অবশেষে মেরিনা বিচের পাশেই পেলাম একটা খাবারের দোকান ছিল। সেই খাবারের দোকান থেকে নিলাম এরকম ধোসা। অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলে যেরকম ধোসা হয় না, সেরকমভাবে কিন্তু ধোসাটা মনে হয় বানানো না। পুদিনা ফুদিনা দেওয়া আছে বললে এরকম ধোসা। এখানে চাটনি দিয়েছে, আর এখানে দিয়েছে সাম্বার। সাম্বারের মধ্যে সেই চিরাচরিত কারি পাতা তো রয়েছেই, সাউথে এসেছি মানে কারি পাতা আমাকে খেতেই হবে। আর এটা বলছে কিছু একটা মিষ্টি। এবারে যাই হোক, খেয়ে দেখি। এটা বলছে কিছু একটা বড়া বড়া মিষ্টি, ঠিক আছে, এরকম মানে বড়াও ঠিক না, মিষ্টি এরকম কিছু একটা বলছে। তো যাই হোক, এবারে মেন ব্যাপার কি হচ্ছে, এনাদের যে ভাষা, সেই ভাষা আমরা বুঝতে পারছি না, আর আমাদের ভাষা এনারা বুঝতে পারছে না। আর ইনফ্যাক্ট এনারা কিন্তু হিন্দিও সেরকম ভালো বুঝতে পারে না। এনারা মেনলি এনাদের ভাষা প্লাস ইংলিশ, এই দুটো মোটামুটি বুঝতে পারে। আর আমাদের তো ইংলিশ সেই লেভেলের ইংলিশ। তো একটু নিয়ে খেয়ে দেখি। খিদে তো পেয়েছে প্রচণ্ড। এটাতে পুদিনা ফুদিনা দেওয়া রয়েছে, মশলা ফসলাও দেওয়া রয়েছে মোটামুটি। আর সাম্বারটা বেশ টক টক। এখানে তো মেনলি টক হয়ই প্রত্যেকটা জিনিস, আর সাম্বার টকের জিনিস। আর এই যেরকম দেখছি সর্ষে দেওয়া রয়েছে, পুরো গোটা গোটা সর্ষেগুলো রয়েছে, দেখুন এরকম গোটা গোটা সর্ষেগুলো রয়েছে। খেতে খারাপ না, অ্যাজ এ স্ট্রিট মানে ফুড, স্ট্রিট ফুড হিসাবে খারাপ না। আর হ্যাঁ, এই এক একটা ধোসার দাম নিল হচ্ছে 40 টাকা করে। 40 টাকায় যতটা পরিমাণে খাবার দিচ্ছে, ততটা পরিমাণে কিন্তু আপনার সকালের ব্রেকফাস্টটা আরামসে হয়ে যাবে। আর এই যে যেটা বড়া টাইপের বললো, মিষ্টি বড়া আর কি, এর দাম হচ্ছে 10 টাকা পার পিস। এটা খেয়ে দেখতে হবে কীরকম। সত্যি বলতে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এবারে আমার খিদে পেয়েছে সেই কারণে ভালো লাগছে না অরিজিনালি ভালো আমি জানি না, কিন্তু খেতে বেশ ভালো লাগছে। আর শুধু যদি ধোসাটা খাওয়া হয়, পুদিনা পাতার একটা বেশ ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর ভিতরে কিছু মশলা তো দিয়েছে, বা সত্যি কথা কী মশলা দিয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু মশলা তো অবশ্যই দিয়েছে, যার জন্য বেশ ভালো লাগছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মশলা ধোসা যেরকম হয় সেরকমও কিন্তু না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়, ধোসার মধ্যে কিছু একটা মশলা দেয়, কিন্তু সেরকম না। দেখুন এখানে এরকম একটা জাস্ট মশলা রয়েছে, এরকম একটা মশলা, এরকম মশলা রয়েছে একটা। এমনি জাস্ট যে রান্নায় যে মশলা টাইপের ব্যবহার করা হয় সেরকমই কিছু একটা মশলা, ধনে জিরা এই টাইপের একটা মশলা দেওয়া রয়েছে। আর পুরোটাকে যেরকম ডিমের অমলেট করা হয় সেই রকমভাবে কিন্তু করা রয়েছে। এবার একটু নিয়ে সাম্বারটা দিয়ে তো খেলাম, এই চাটনিটা দিয়ে খেয়ে দেখি। চাটনিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়ে লাগছে। আর সাম্বারটার থেকেও আমার চাটনিটা বেশ ভালো লাগছে। আর চাটনিটার মধ্যে মানে লঙ্কা রয়েছে, জিরা গুঁড়ো এই সমস্ত দিয়ে বেশ স্পাইসি করা হয়েছে চাটনিটাকে, বেশ কিন্তু চটপটা। সাম্বারটা দিয়ে খেলে একরকম টেস্ট, চাটনিটা দিয়ে খেলে একরকম টেস্ট, তবে তার মধ্যে চাটনিটার টেস্টটাই কিন্তু আমার বেশি ভালো লাগছে। এবারে যে বড়া বলছে সেই বড়াটা খেয়ে দেখার পালা। কিছুই না, আমাদের মালপোয়া যেরকম হয় না, সেই মালপোয়া টাইপের খেতে কিছুটা। ভিতরটা বেশ ভালো মিষ্টি রয়েছে, ঝালের কোনো চিহ্ন নাই। এটা কিন্তু কোনো চাটনি ফাটনি দিয়ে আপনার ভালো লাগবে না, এটা প্লেন খান, একদম পুরো পিওর মালপোয়া। একটা ধোসা নিয়ে নিন, ধোসা খান, ধোসা খাওয়ার পরে এটা সেই মিষ্টিমুখ করা। আমাদের ওখানে রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ করে, এখানে এইগুলো দিয়ে মিষ্টিমুখ। এই ভালো, খারাপ না। খাওয়াটা শেষ করি, দেখি আর কোথায় যাওয়া যায়, কেননা আমাদের ট্রেন হচ্ছে সেই বিকাল 5:30টায়।
এবার এতটা টাইম তো কাটাতে হবে। আর সত্যি বলতে মেরিনা বিচে না, বিচের জল খুব পরিষ্কার ঠিক আছে, কিন্তু বিচটা প্রচণ্ড নোংরা। আমাদের পুরী বা দীঘার বিচে মানে নোংরা হলেও সকালের কাজকর্ম কেউ করে না, কিন্তু এখানে সকালের কাজকর্ম সবাই করছে, মানে একদম খুব খারাপ লাগলো এই জিনিসটা। তবে এরপর আর কোথাও যাওয়া হয়নি, এমনিতেই শরীর ছিল ক্লান্ত, আর তাই আমরা চেন্নাই স্টেশনে বসেই সময়টা কাটালাম, আর স্টেশন থেকেই নিয়ে নিলাম আজকের দুপুরের খাবার। সময় 2:30, আর এখানে নিয়েছি এই দুপুরের খাবারের জন্য এরকম বিরিয়ানি আর এরকম একটা মাংসের পিস দিয়েছে। বিরিয়ানি তো সত্যি কথা দেখে তো ভক্তি হচ্ছে না, এর দাম নিয়েছে 100 টাকা, কিন্তু কি করব, অগত্যা খেতে হচ্ছে। বিরিয়ানির কোনো ফ্লেভার নেই, মানে একদম অরিজিনালি বিরিয়ানির কোনো ফ্লেভার নেই। মনে হবে যে মশলা দিয়ে কোনো একটা ভাতকে মাখিয়ে রেখেছে, ব্যাস ওইটুকুই, আর কিছু না। না আলু আছে, না বিরিয়ানির সেই রাইসটা একটুখানি লম্বা লম্বা, কিন্তু বিরিয়ানির কোনো ফ্লেভার নাই। আর জাস্ট মশলা দেওয়া রয়েছে, সেই জিরা ফিরা হেড্ডা ব্যাড্ডা আর কারি পাতা তো রয়েছেই, এইরকমই। আর চিকেনটা দেখুন, এরকম একটা চিকেন দিয়েছে, সে ভাজা চিকেন, মানে বিরিয়ানিটা এরকমভাবে তৈরি করে রয়েছে, তার উপরে ভাজা চিকেন এরকমভাবে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে চিকেনের পরিস্থিতি। আমরা চিকেন পকোড়া খাই না, চিকেন পকোড়াতে এরকম চিকেন হয়, এটা হচ্ছে ঠিক সেরকম চিকেন, আর কিচ্ছু না। সত্যি কথা বলতে আজকে আমরা চেন্নাইতে সেরকমভাবে ঘুরিনি, শুধু মেরিনা বিচে গেছিলাম। তারপরে কোনো যানবাহনের মানে ব্যবস্থা নাই, এখানে মেট্রো তৈরি হচ্ছে, সেই কারণে এখানে যে স্টেশনটা রয়েছে পার্ক স্টেশন, সেই স্টেশনটা বন্ধ রয়েছে। তার জন্য কি হচ্ছে, যেখানে যেতে যাই না কেন মানে হয় হেঁটে, আর হেঁটে গেলে তো প্রচুর টাইম লেগে যাচ্ছে, তো সেই কারণে অগত্যা টোটো করে যেতে হবে। তো আর টোটো করে গেলে আমাদের যা টাইমিং ছিল সেই টাইমিং অনুসারে কিন্তু আমরা চেন্নাই যা যা দর্শনীয় স্থান রয়েছে তাই কভার করতে পারতাম না। তাই জন্য ওটা ভেবেছি যে যেদিনকে আমরা রিটার্ন করব সেই দিনকে আমরা একটা দিন পুরো এখানে হোল্ড করব, আর সেদিনকেই পুরো চেন্নাইটা আমরা কভার করব। খাওয়া দাওয়া করছি, খেয়ে দিয়ে এখন চলে যাবো এগমোর। আর হ্যাঁ বলে দিই, এখানে হয় আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন, আর নয়তো মেট্রোতে করুন। কেননা মেট্রোতে যদি আপনি যাতায়াত করেন তাহলে আপনার ফেয়ারটা অনেক কম পড়বে, প্লাস যাত্রাটা আপনার খুব স্মুথলি হবে, আপনি ফ্লুয়েন্টলি চলে যেতে পারবেন। এখান থেকে আমরা এরপরে খাওয়া দাওয়া করে এগমোর যাব। এগমোর থেকে আমাদের 5:45 ট্রেন রয়েছে, যে ট্রেনে করে আমরা যাব রামেশ্বরম। আর এগমোরে যাব হচ্ছে আমরা এখান থেকে মেট্রো করে, মেট্রো ঠিক পাশ থেকেই পাওয়া যায়। তবে অরিজিনাল বিরিয়ানি একদম ভালো লাগছে না। বাঙালিরা এরকম বিরিয়ানি যদি পায় না বাঙালি কোনো হোটেলে, ছুঁড়ে ফেলে দেবে, একদম অনেস্টলি ছুঁড়ে ফেলে দেবে এরকম বিরিয়ানি। কিন্তু অবশ্য কিছু করার নাই, খেতে হবে। আর যখন আপনি চেন্নাই বা সাউথ ইন্ডিয়ার দিকে আসছেন তখন আপনাকে মনস্থির করেই আসতে হবে যে আপনি বাঙালি খাবার দাবার পাবেন না, কারণ ওখানে সব কিছু এরকম কারি পাতা থাকবে, টক থাকবে, যেরকম বিরিয়ানির সঙ্গে চাটনি দিয়েছে। আর চাটনি মানে চাটনি না, চাটনি মানে আচার। আমরা তো গ্রিন চাটনি খেয়ে অভ্যস্ত, কিন্তু গ্রিন চাটনি না, আচার দিয়েছে বিরিয়ানির সঙ্গে, ম্যাঙ্গো পিকেল। তো বাঙালিদের ঠিক এই খাবার দাবার পোষাবে না, কিন্তু যেহেতু আমরা ঘুরতে এসেছি তাই খাওয়াটাকে আমরা মুখ্য হিসেবে রাখছি না, গৌণ হিসেবেই রাখছি। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করি, খেয়ে দে এগমোরে যাব। আর এগমোর থেকে আমাদের রাত্রে ট্রেন রয়েছে। এই মুহূর্তে আমরা আছি এগমোর মেট্রো স্টেশনে। আর আপনাদের সুবিধার্থে বলে দিই, এগমোর মেট্রো স্টেশনে আসার জন্য আপনাদের চেন্নাই সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে সেন্ট থমাসের দিকে যে মেট্রোগুলো যাচ্ছে সেইগুলো লাগবে। ভাড়া পড়বে 10 টাকা করে মাত্র। অযথা অটো বা টোটোতে যেতে যাবেন না, কেননা অটোতে কিন্তু আপনাদেরকে 100 টাকা করে নিয়ে নেবে, মানে রিজার্ভ করতে হবে, 100 টাকা করে নিয়ে নেবে। তাই আপনি 10 টাকা দিয়ে, মানে পার হেড 10 টাকা দিয়ে আপনারা কিন্তু আরামসে এগমোর চলে আসবেন। খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট লাগবে। এখান থেকে আমরা যাব এগমোর স্টেশন, আর সেখানেই 5:45-এ রয়েছে আমাদের আজকের ট্রেন, যেটা এগমোর থেকে যাবে রামেশ্বরম। চেন্নাই সেন্ট্রাল থেকেই আকাশের মুখ ভার দেখেছিলাম, আর মেট্রোতে করে এগমোর পৌঁছাতে পৌঁছাতেই দেখি ইতিমধ্যেই কখন যেন এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। সময় 5:15, আর এই মুহূর্তে স্টেশনে চলে এসছে আমাদের ট্রেন 226661 চেন্নাই এগমোর রামেশ্বরম এক্সপ্রেস। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু পাম্বান ব্রিজ এখনও অবধি বন্ধ রয়েছে, তাই জন্য এই ট্রেনটা মান্ডাপা অবধি যাবে এবং তারপরে আমাদেরকে রামেশ্বরম অবধি যেতে হবে কোনো রকম টোটো বা অটো করে।
তো কীভাবে যাব সেটা ওখানে গিয়েই বুঝতে পারবো। আর তার থেকেও যেটা দুঃখের খবর সেটা হচ্ছে আজকে দুপুর থেকে এখানে প্রচণ্ড ধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন গুগল বাবা বলছে যে কালকেও নাকি রামেশ্বরমে বৃষ্টি হবে। তো যদি রামেশ্বরমে বৃষ্টি হয় তাহলে তো আমাদের পুরোপুরি প্ল্যান ভেস্তে গেল। এবারে এই প্রথম একটা এত দূরের ট্যুর প্রোগ্রাম করলাম, সেখানেও যদি বৃষ্টি হয় তাহলে মানে জিনিসটা খুব খারাপ লাগে। আর কিছু না, কেননা সব কিছুতে একটা প্ল্যান অনুযায়ী আছে, এখন দেখা যাক কী হয়। তো যাই হোক, আজকে রাত্রের জন্য আমরা নিয়ে নিয়েছি আন্ডা বিরিয়ানি এইখান থেকে। সকালে বিরিয়ানি খেয়ে খুবই হতাশ হয়েছি, আর হতাশ হওয়াটা স্বাভাবিক ঘটনা, কেননা এখানে বিরিয়ানি এরকমই পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আর এটাও ভালো করে জানি যে রাত্রে আন্ডা বিরিয়ানি যেটা হয়েছে সেটাও ওই একই রকমই হবে, তবুও পেটটা তো ভরাতে হবে, সেই কারণেই আন্ডা বিরিয়ানি নেওয়া, যার দাম পড়েছে 80 টাকা করে। আর এখানে যে সিঙ্গাড়া পাওয়া যায়, এক এক পিস সিঙ্গাড়ার দাম হচ্ছে 15 টাকা। মানে এখানে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু খুব বেশি। মেবি আমরা ট্যুরিস্ট বলে বা বুঝতে পেরেছি যে আমরা অন্য স্টেট থেকে এসেছি, সেই কারণে হতে পারে, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু খুব বেশি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কেননা এরপরে ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠলে আর সেরকম কিছু দেখানোর নাই, সন্ধ্যা হয়ে যাবে। আর কালকে রাত্রি 3টের সময় ঘুম ভেঙে গেছে, সারাদিনে দৌড়াদৌড়ি করা। তো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি, বাট দেখা হচ্ছে কালকে মান্ডাপাম গিয়ে ওইখান থেকে কিভাবে আমরা রামেশ্বরম পৌঁছাই সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সময় 5টা 45, আর ছেড়ে দিল আমাদের ট্রেন 222661 চেন্নাই এগমোর টু রামেশ্বরম এক্সপ্রেস। যাত্রাপথে এই ট্রেন অতিক্রম করবে 582 কিলোমিটার রাস্তা, এবং বলে দিই এই ট্রেনের শেষ স্টেশন হবে মান্ডাপাম। এর আগেই বললাম যে যেহেতু আমার পাম্বান ব্রিজ এখনও বন্ধ রয়েছে, সেই কারণে এই ট্রেন কিন্তু রামেশ্বরম অবধি যাবে না। আর সেই কারণে ট্রেনের থেকে যে সমুদ্রের যে ভিউ পাওয়া যায়, মানে পাম্বান ব্রিজ থেকে যে সমুদ্রের ভিউ পাওয়া যায়, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে পাবো না। তবে হ্যাঁ, চেষ্টা করব যে আমরা যেহেতু সড়ক পথে রামেশ্বরম যাব, তো সেই সড়ক পথে থেকে যে ভিউটা আমরা সমুদ্রে পাবো সেটা নেওয়ার চেষ্টা করব। তবে তার থেকেও আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা সুন্দর পরিষ্কার আকাশ, যেটা পাবো কিনা সেটা কাল সকালেই আমরা বুঝতে পারবো। অবশেষে ট্রেনের চাকা যখন আমাদের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের শহরের দিকে গড়ালো, তখন আমাদের চোখে নেমে এলো একরাশ ঘুম, আর মনে বাঁধলো আশা। পরের দিন আকাশ যেন থাকে রোদ ঝলমলে তরতাজা। সময় 4:12, আর আমাদের গাড়ি মান্ডাপাম ঢুকলো 3:50, মানে 35 মিনিট লেটে আমাদের গাড়ি মান্ডাপাম ঢুকলো। এবারে এইখান থেকে রামেশ্বরমে যাব আমরা বাই বাস, কেননা অটোতে করে যাওয়া যাবে। অটোতে করে গেলে বললো 500 টাকা করে ভাড়া পড়বে, আর যদি বাই বাস যাই আমরা তাহলে 25 টাকা করে ভাড়া পড়বে। আর এখানে অনেক রকমেরই আর কি গাড়ি রয়েছে, অটো রয়েছে, বাস রয়েছে, ছোটো ছোটো বাস রয়েছে, আর ট্যাক্সি রয়েছে, মারুতি রয়েছে, সব রয়েছে। এবার এক একটা জিনিসের না ফেয়ার এক এক রকম। ছোটো যদি অটো নিতে যান আপনি, তাহলে সেখানে 500 টাকা করে ভাড়া পড়বে, মানে 500 টাকা ভাড়া পড়বে পুরো অটোটাতে। আর যে ছোটো ছোটো বাসগুলো রয়েছে ওগুলো কিন্তু ফাঁকা যাচ্ছে, কিন্তু ওইগুলো পার হেড 100 টাকা করে নেবে, একদম রামেশ্বরম টেম্পল অবধি নিয়ে চলে যাবে। আর যেটা হচ্ছে রুটের বাস, সেই বাসগুলোতে মাথা পিছু ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা করে। তো আমরা চিন্তা করলাম যে বাসে করেই যাই, কেননা আমরা সবথেকে চিপেস্ট কীভাবে যাওয়া যায় সেটাই চিন্তা ভাবনা করছি। তো সেই কারণে আমরা ভাবলাম যে বাসে করেই চলে যাই, কেননা যাদের মোটামুটি টাকা রয়েছে তারা কিন্তু আরামসে যে কোনো পরিবহন ব্যবহার করে যেতে পারবে, কিন্তু একদম খুব কম টাকায় কীভাবে যাওয়া যায় সেটাই আমাদের চিন্তাধারা। তো যাই হোক, এবার আমরা বাস স্ট্যান্ডে যাই যেখান থেকে বাসগুলো ছাড়ছে, কেননা বাস যেই এসে দাঁড়াচ্ছে সঙ্গে সঙ্গে ভিড় হয়ে যাচ্ছে, মানে তুরন্ত ভিড় হচ্ছে। এবার আমরা তো জানি না, আমরা নতুন, যদি আমরা আগে জানতাম তাহলে কিন্তু আমরা অনেক আগে বাস পেয়ে যেতাম, কারণ আমরা সবার আগে গিয়ে পৌঁছে গেছিলাম, কিন্তু বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, ওইখানে চলে যাই, কেননা হঠাৎ করে বাস চলে আসছে, কোনো ইয়ে নাই, হট করে আসছে বাস, ছাড়ছে, চলে যাচ্ছে, মানে নিজেদের ইচ্ছা মর্জি মতো। তো যাই হোক, ওখানে যাই, ওখানে গিয়ে তাড়াতাড়ি করে বাসটা ধরি, আর জানলা ধারে একটা জায়গা পেলে পাম্বান ব্রিজটাও মোটামুটি দেখা যাবে। সময় 5:30, আর এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিল রামেশ্বরমের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস দেখলাম, প্রথমে এসেই যে সমস্ত বাসগুলো মোটামুটি 3-4টে বাস প্রচণ্ড ভিড় হলো, কিন্তু তারপর থেকে যে কটা বাস ছিল প্রত্যেকটা বাসই কিন্তু যথেষ্ট ফাঁকা। তো সেই কারণে আপনাদের যদি কোনো তাড়া না থাকে, মানে এখানে অনেকে আছে যারা আজকে এসে আজকেই পুজো দেবে, পুজো দিয়ে সন্ধ্যার ট্রেনে আবার ফিরে যাবে,
তারা কিন্তু ওই প্রথম 3-4টে যে বাস বেরিয়ে গেল সেই বাসগুলোতে ছিল। আর যদি আপনাদের অত তাড়া না থাকে, যদি আপনারা কিছুদিন ওয়েট করে মানে কিছুদিন এখানে কাটাতে চান, তাহলে কিন্তু অত তাড়াহুড়ো করবেন না। ট্রেন থেকে নামুন, ধীরে সুস্থে বাস স্ট্যান্ডে আসুন। একদম স্টেশনের বাইরেই হচ্ছে বাস স্ট্যান্ড, মানে যতদিন পর্যন্ত পাম্বান ব্রিজ শুরু না হচ্ছে ততদিন অবধি কথা বলছি। আপনারা বাস স্ট্যান্ডে আসুন, এসে রিল্যাক্সে বাসে যাবুন। যতদূর সম্ভব ভাড়া হচ্ছে 25 টাকা করে, আমি জিজ্ঞেস করেছিলাম। কিন্তু যদি আপনি কোনো অটো বা টোটো বা রিজার্ভ গাড়ি করেন, তাহলে সেখানে 500, 1000, 1500 এরকম, মানে যে যেরকম পাচ্ছে সেরকমভাবে নিয়ে নিচ্ছে। যাই হোক, এবারে দেখা হচ্ছে যে আমাদের সূর্য ওঠার আগে, মানে পরিষ্কার হওয়ার আগে আমরা কি পাম্বান ব্রিজ পেরিয়ে যাই, নাকি পাম্বান ব্রিজের একটা ভালো ভিউ আমরা পাবো, দেখি। তবে ভাগ্যদেবী কেন জানি না আমাদের এই পুরো ট্রিপটায় আমাদের প্রতি রুষ্ট ছিলেন। আর একথা কেন বললাম তা ক্রমশ প্রকাশ্য। শুরু হচ্ছে পাম্বান ব্রিজ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখনও অন্ধকার। তার মধ্যে যেটুকু আপনাদেরকে দেখাতে পারি সেটুকুই দেখানোর চেষ্টা করছি। সময় সকাল 7টা, আর আমরা এইমাত্র পৌঁছালাম রামেশ্বরমে, আমাদের হলিডে হোমে। অ্যাকচুয়ালি আমরা মণ্ডপম থেকে রামেশ্বরম বাস স্ট্যান্ড অবধি এসেছি, প্রায় ওই 6টা নাগাদ পৌঁছেছি। ওখান থেকে আবার সঙ্গে সঙ্গে বাস ধরে আমরা এসে পৌঁছালাম হচ্ছে রামেশ্বরম হলিডে হোমে। কিছুক্ষণ আগে পৌঁছেছি আমরা, গিয়ে ওখানে গিয়ে সব রুম ডকুমেন্টস দিলাম। ডকুমেন্টস দিয়ে ওখানে যে ওয়েটিং লাউঞ্জ রয়েছে সেখানে বসে সব লাগেজ টাগেজ রেখে তারপরে এখানে আসলাম। এবারে ঘটনা হচ্ছে, আমাদের মণ্ডপম থেকে এই রামেশ্বরম হলিডে হোম অবধি আসতে খরচা পড়েছে হচ্ছে পার হেড মাত্র 35 টাকা করে। মণ্ডপম থেকে রামেশ্বরম অবধি হচ্ছে 25 টাকা, আর রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে হলিডে হোম অবধি হচ্ছে 10 টাকা করে। কিন্তু এটাই যদি আমরা কোনো ট্যাক্সি বা অটো রিজার্ভ করতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের খরচা পড়ে যেত মানে মোটামুটি 1000 থেকে 1500 টাকা অল টোটাল। যাদের কোনো অসুবিধা নেই তারা ট্যাক্সি রিজার্ভ করে নেবেন বা অটো রিজার্ভ করে নেবেন। অটো রিজার্ভ করলে কী হবে, তাড়াতাড়ি করে আপনারা চলে আসতে পারবেন। কিন্তু যাদের একটু প্রবলেম আছে তারা কিন্তু অটো রিজার্ভ করতে যাবেন না। তারা আরামসে ওখান থেকে 2টো বাস ছেড়ে দেবেন, তারপরে বাস ধরবেন, পুরো ফাঁকা বাস থাকে। আর আমরা কোনো রকম কোনো হোটেল নিইনি, সেই কারণে কোনো হোটেলের রুম বা সেই রুম মানে প্রাইস কত সেটা বলতে পারছি না। তবে মোটামুটি একটা আইডিয়া, পার রুম পার ডে নন এসি ওই 750 থেকে 800 টাকার মতো করে পড়বে। আমরা এখানে হলিডে হোমটা নিয়েছি, রেলের হলিডে হোম। তো সেই হলিডে হোমটা ভিজিট করাবো। তবে আমাদের চেক ইন টাইম হচ্ছে 11টা, তো চেক ইন টাইমটা হোক, তারপর আমরা হলিডে হোমটা আপনাদেরকে ভিজিট করাবো। সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম একটি লাক্সারি হোটেলের থেকে কম কিছু না, আর এর ভাড়াও যথেষ্ট কম। এই হলিডে হোম কিভাবে বুক করতে হয় সেটা যদি আপনারা জানতে চান, তবে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি পরবর্তীতে এই হলিডে হোম প্রসঙ্গে অবশ্যই ইনফরমেশন দিয়ে দেব। তবে বলে রাখি, এই হলিডে হোমের সব রুম এসি, ভাড়া মাত্র 330 টাকা পার ডে। আর এই হলিডে হোমের সুবিধা পাবেন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট রিটায়ার্ড পারসন এবং তাদের গেস্টরা। যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তারা কিন্তু এই হলিডে হোমটা বুক করতে পারেন। হলিডে হোমটা আপনাদের জন্য প্রচণ্ড কম খরচে আর একদম রাস্তার উপরে এই যে হলিডে হোম, আর ঠিক এর পাশেই হচ্ছে একদম মেন রোড। এই রোডটাই কিন্তু ধনুষকোটি চলে যাচ্ছে, এখান থেকে ধনুষকোটি মাত্র 7 কিলোমিটার। তো আপনারা কিন্তু এইখানে এসে, মানে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু এখানে এসে রুম বুক করতে পারে। এখানে এসি রুম ডবল বেড পার ডে 330 করে পড়ছে। তো এটা কিন্তু সবথেকে কম খরচের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিন্তু হয়ে যাবে। সময় সকাল 8টা, আর এখনও আমাদের আরও 3 ঘন্টা এরকম ওয়েটিং রুমে বসে ল্যাদ খেতে হবে। এখানে চেক ইন টাইম হচ্ছে 11টা আর চেক আউট টাইম হচ্ছে 9টা। আমরা পৌঁছে গেছি 7টার মধ্যে। তো এখনও আরও 3 ঘন্টা এরকম ওয়েটিং রুমে বসে রয়েছি আমরা, আর এই ওয়েটিং রুমে বসে আমরা ল্যাদ খাচ্ছি। দেখা যাক কতক্ষণ এরকম ল্যাদ খেতে হয়। আর এইখানে রুম রেন্টটা অনেক কম, বললাম 330 টাকায় এসি রুম পেয়ে গেছি, মানে যেহেতু হলিডে হোম সেই কারণে। কিন্তু এখানে খাবারের প্রাইস কিন্তু যথেষ্ট বেশি। ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার করলাম 2 পিস পরোটা আর আলু মটরের তরকারি, তার দাম হচ্ছে 50 টাকা।
আর 1 বাটি পোহা দেবে, তার দাম হচ্ছে 50 টাকা। এবারে পরোটা কতটা মোটা হবে তার উপরে যদিও নির্ভর করছে। আর বললো যে 8:30 থেকে 9:30 অবধি হচ্ছে ব্রেকফাস্ট। তো 8:30 বাজুক, তারপরে এই ব্রেকফাস্ট যখন করবো তখনই মোটামুটি বুঝতে পারবো যে 50 টাকা যে খাবারটা দিচ্ছে সেটা ভালো বা এই খাবারটা কি সাফিসিয়েন্ট কিনা সকালে ব্রেকফাস্ট হিসাবে। আর তারপরে লাঞ্চ আর ডিনার সেটাও এখান থেকেই আমরা করব, অন্তত একটা দিন করবই। প্রত্যেকটা খাবার আপনাদের সামনে তুলে ধরবো যে ব্রেকফাস্টের কোয়ালিটি কীরকম, প্রাইস কীরকম, লাঞ্চের প্রাইস কোয়ালিটি কীরকম, আর ডিনারেরও প্রাইস বা কোয়ালিটি কীরকম। এছাড়া এরপরে আমরা যখন ঘুরতে যাবো আমরা ভাবছি সেখানেই আমরা আমাদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করবো, কেননা রাস্তায় খাবার দাবারের মানে খরচাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়। খেতে বসে বুঝেছিলাম যে পরিমাণে খাবার এই টাকায় দেওয়া হচ্ছে তা সত্যি তুলনায় অনেক কম। এরকম একটা পিস পরোটা, এর দাম হচ্ছে 25 টাকা করে। দেখি খেয়ে দেখি। দেখুন, ব্যাপার হচ্ছে কি, কোয়ালিটি ভালো, খেতে সত্যি টেস্ট আছে, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম, একটু না বেশ অনেকটা কম। যদি 50 টাকায় 4 পিস পরোটা দিত তাহলে ঠিকঠাক ছিল। আর এরপরে জিজ্ঞেস করলাম যে এক্সট্রা চার্জ কীরকম, মানে এক্সট্রা একটা করে পরোটা আপনি পাবেন না, আপনাকে নিলে আবার আর একটা প্লেট নিতে হবে। এবার যদি সকালে আপনি ব্রেকফাস্টে যদি 100 টাকা খরচা করে ফেলেন তাহলে সেটাকে আমি বলতে পারি না যে খুব একটা কম দাম। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্যই বলছি এখানে থাকুন, কিন্তু খাওয়া দাওয়াটা আপনারা বাইরে থেকে করলেই বেটার হবে। এখানে জিজ্ঞেস করলাম, তরকারির জন্য এক্সট্রা কোনো চার্জ নাই, কিন্তু পরোটা নিতে গেলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। মানে দুটো পরোটাতে যা তরকারি দিয়েছে অ্যাকচুয়ালি হয় না, তো সেই হিসাবে তরকারির জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, কিন্তু পরোটা আপনাকে নিতে গেলে আবার এক্সট্রা কিন্তু চার্জ দিতে হবে। ব্রেকফাস্ট করার পর যখন আমরা রুমে ঢুকলাম তখন সত্যি কিন্তু মনটা ভরে গিয়েছিল। এখানে গ্রাউন্ড ফ্লোরে ওয়েটিং রুম আর ডাইনিং রুম এবং ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরে রয়েছে গেস্ট রুম। এটা হচ্ছে আমাদের একতলা, আর একতলায় এটা হচ্ছে বসার জায়গা। মানে এখানে আপনি সন্ধ্যাবেলা বসে একটুখানি আড্ডা ফাড্ডা দেওয়া, গল্প গুজব করা, এগুলো করতে পারবেন। আর এর সামনেটাই হচ্ছে একদম ফ্রন্ট ভিউ। আর এই হলো আমাদের রুম। এইখানে একটা এরকম আলমারি রয়েছে, একটা আয়না, এখানে দাঁড়িয়ে আপনি রেডি ফেডি হতে পারবেন। আর এরকম একটা 3টে থাক রয়েছে, নিচে রয়েছে ডাস্টবিন। এইখানে রয়েছে আলমারি, এটা বেশ বড় সড়ো আলমারি। এখানে ড্রয়ার রয়েছে, 2খানা ড্রয়ার রয়েছে, এরকম 2খানা ড্রয়ার। উপরে হ্যাঙ্গার ঝোলানো রয়েছে। এই হচ্ছে রুম। এইখানে এরকম কিং সাইজ 2খানা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, টেবিলের উপর এখন আমাদের সমস্ত জিনিসপত্র রয়েছে। অ্যাকচুয়ালি এখানে বসে আপনি আরামসে একটুখানি কোনো কাজকর্ম করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এইখানে রয়েছে একটা বেডের সঙ্গে সঙ্গে একটা টেবিল, মানে রাত্রেবেলা জল ফল রাখা রয়েছে, টেলিফোন, এখানে একখানা প্ল্যাগ, সঙ্গে লাইটের সুইচ, ওইখানে রয়েছে আর একটা প্ল্যাগ, ওই সাইডে রয়েছে আর একটা প্ল্যাগ। আর এই একটা কিং সাইজ বেড রয়েছে, এসি, 2টো ফ্যান, এইদিকে রয়েছে একটা বড় সড়ো টিভি। আর এইবারে বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম। বাথরুমের এখানেও একটা আয়না রয়েছে, রয়েছে বেসিন, কুমোড, এদিকে জলের কল, শাওয়ার। আর বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এইদিকে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, একটা লাইট, 2টো লাইট, মানে ব্যবস্থা সত্যি খুব ভালো। আচ্ছা, এইদিকে হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সামনে এইরকম একটা ভিউ পাওয়া যায়। তবে সত্যি কথা বলতে কি, ব্যালকনির এই জায়গাটা না বিভিন্ন নোংরা ফোংরা মনে হয়। এই সাইডটাতে জঙ্গল, তো এই সাইডে যে দেখুন
এই সাইডে জঙ্গল রয়েছে, এই জঙ্গলের মধ্যেই ফেলে সমস্ত ময়লা, পুরো কাছড়া দিয়ে ভরা রয়েছে এই সাইডটা। এই যে এই জায়গাটা মানে একটু গন্ধ রয়েছে, যার জন্য এইখানে বসা যাবে না। কিন্তু এর আগে যে ডাইনিং হলটা দেখালাম, যেখানে কিং সাইজের 2 কি 3টে সোফা রয়েছে, সেখানে কিন্তু আপনি বসে নিজেদের মধ্যে গল্পগুজব করতে পারেন। ঘরের ভিতরেও বসে গল্পগুজব করতে পারেন বন্ধুদের সঙ্গে, অথবা ওখানে বসেও করতে পারেন। ওখানে কিন্তু কোনো রকম কোনো গন্ধ বাতাস নেই। আর ব্যালকনিতে এই যে দরজা রয়েছে, এই দরজাটা যদি টেনে দেওয়া হয়, এই দরজাটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো গন্ধ রুমের ভিতরে পাওয়া যাবে না। তো রুম কিন্তু যথেষ্ট ভালো, 330 টাকায় এসি রুম, যথেষ্ট স্ট্যান্ডার্ড আর মানে যথেষ্ট ভালো। আর ফ্লোরও একদম আমরা ঢোকার আগে পুরো মুছে দিল, মানে সব কিছুই স্ট্যান্ডার্ড। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে খাবারের প্রাইসটা একটু হাই। আমরা দুপুরের লাঞ্চের জন্য যেটা নিলাম, সেখানে আমার পড়লো 310 টাকা দুপুরের লাঞ্চের জন্য। অ্যাকচুয়ালি স্মৃতি মাশরুম খায় না, সেই কারণে ওর জন্য আলাদা একটা সবজি আমাকে নিতে হয়েছে। ও যদি খেত তাহলে হয়তো একটু কম পড়তো প্রাইসটা, তাতেও 200 টাকার উপরে কিন্তু প্রাইসটা পড়ে যেত। তো চলুন এরপরে খাওয়া দাওয়ার ওখানে যাওয়া যাক। খাওয়া দাওয়ার ওখানে যাই, ওখানে গিয়ে দেখি লাঞ্চটা কীরকম। সকালের খাবার দাবারও বলেছি যে খাবার দাবারের প্রাইস কিন্তু অনেকটা বেশি, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো। এবার দুপুরের লাঞ্চে খাবার দাবারের কোয়ালিটি কীরকম সেটা ওখানে গিয়েই বিচার করা যাবে। চলুন এরপরে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে বসে। তবে পরবর্তীতে বুঝেছিলাম এই হলিডে হোমের রুম ভালো হলেও এর ড্রেনেজ সিস্টেম মোটেও ভালো না। আর তাই ব্যালকনিতে ওই পচা জলের গন্ধ এবং ফার্স্ট ফ্লোরের দেওয়ালে নোনা ধরে যাচ্ছিল। তাই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো উচ্চপদস্থ অফিসার যদি এই ভিডিও দেখে থাকেন এবং আমার ভাষা বুঝতে পারেন, তবে দয়া করে ব্যবস্থা নিন। কারণ এত সুন্দর একটা হলিডে হোম নষ্ট হয়ে যাক, এটা কখনোই কাম্য না। তো চলে এসেছি খাবার টেবিলে, আর এইখানে রয়েছে ভাত, মাশরুমের তরকারি, আলু কপি ভাজা আর হচ্ছে ফ্রাইড রাইস। এই কটাই আমরা নিয়েছি। এবারে ভাতের দাম হচ্ছে 30 টাকা, মাশরুমের তরকারির দাম হচ্ছে 120 টাকা, আলু ফুলকপির তরকারির দাম হচ্ছে মানে আলু ফুলকপি ভাজা অ্যাকচুয়ালি, এটার দাম হচ্ছে 85 টাকা, আর ফ্রাইড রাইসের দাম হচ্ছে 75 টাকা। তো তুলনামূলকভাবে কিন্তু প্রাইসটা অনেকটাই হাই। তবে হ্যাঁ, যে পরিমাণে ভাত দিয়েছে বা তরকারি দিয়েছে তাতে কিন্তু আরামসে একজনের হয়ে যায়। আগেও বললাম কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, যেটা ব্রেকফাস্টে খেয়েছিলাম এটা খেয়ে দেখছি, তবে প্রাইসটা একটু হাই। এখানে ফুলকপিগুলো এরকম বড় বড় করে কাটা, আর আলুগুলো এরকম সব বড় বড় করে কাটা রয়েছে। অ্যাকচুয়ালি ওরা এটাকে বলছে আলু গোবি ড্রাই। তো এবার মাখিয়ে খেতে খারাপ না, খেতে কিন্তু সত্যি ভালো। কোয়ালিটি কিন্তু এখানে যথেষ্ট ভালো, ভাতের কোয়ালিটিও ভালো, তরকারি খেতেও ভালো, কিন্তু ওই যে প্রাইসটা একটু হাই, আর কিছু না। খেতে কিন্তু বেশ ভালো। এবারে একটু মাশরুমটা নিয়ে দেখি। এই রয়েছে মাশরুমের তরকারি, এরকম এরকম সব মাশরুমগুলো রয়েছে। আর এখানে কিন্তু কারি পাতা, সাউথ ইন্ডিয়া মানেই কারি পাতা। মাশরুমের তরকারিটা দিয়ে মেখে টেস্ট আছে, একটা হালকা টক টক ফ্লেভার রয়েছে। টক টক ফ্লেভার রয়েছে, কিন্তু টেস্ট কিন্তু ভালোই। আর কারি পাতার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার কথা তো বললাম, সকালে ব্রেকফাস্টটাও দেখিয়েছি আর দুপুরে লাঞ্চটাও দেখালাম। তো এই ভিডিওটা আর বড় করছি না। এবারে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব হচ্ছে ধনুষকোটির জন্য। আজকে আমরা যাবো ধনুষকোটি, আর তারপরে আমরা রুমে ঢুকে যাব। রুমে ঢুকে ঘুমিয়ে পড়বো, কেননা প্রচণ্ড খাটাখাটনি হয়েছে 2 দিন, আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধনুষকোটির ভিডিও আসছে পরবর্তী পর্বে। আর এই পর্বে যা ভিডিওটা দেখালাম তা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। টাটা, দেখা হচ্ছে আগামী পর্বে। আগামী পর্বে আপনাদের সামনে নিয়ে আসব ধনুষকোটির অসাধারণ দৃশ্য, সঙ্গে রামেশ্বরমের সমস্ত সাইট সিন। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল বাঙালির রসনায়।